আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের ১২ নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলভি মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় ঘামছে পুরো শরীর। রুমে এসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। গেস্টরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে। সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। দাঁড়ায় আলভির রুমের সামনে এসে। ডোর ঠেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা। মায়া আর আলভি রুমের ভেতর একসাথে রয়েছে নাকি। লীরা যতটুকু শুনেছে আলভি এখনো মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্যই দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্যই, কিন্তু ডিভোর্স হয়েছে নাকি সেটা আর পরে জানতে পারিনি। কয়েকবার জিজ্ঞেস করলেও ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেও জানে না পরে কি হয়েছে বা ঘটেছে, সেগুলো তার অজানা। কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে হেঁটে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলভির রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলভি রুমের ভেতর একাই আছে। ডোর নক করে কয়েকবার, ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলভি। সামনে লীরাকে দেখে কপাল ভ্রু কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? তারপর বলল, একা একা রুমের ভেতর কি করছো? আলভি বলল, বউ কথা শুনছে না তাই একাই শুয়ে আছি। লীরা বলল, মানে? আলভি বলল, কিছু না, কিসের জন্য এসেছো সেটা বলো। লীরা বলল, তোমার সাথে গল্প করতে এলাম। আলভি বলল, নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমি এখন বের হব। লীরা বলল, কোথায় যাবে? আলভি বলল, ঘুরতে যাব। লীরা আবার বলল, আমিও যাব তাহলে। ঢাকা শহর তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি আমার। আলভি বলল, আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে, অন্য কোনো দিন সকলকে নিয়ে ঘুরতে যাব, এখন তুমি নিচে যাও। বলে লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হা করে দূরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করলো। ঘণ্টাখানিক পর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়, কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়, যাক ওর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কোথায়? ওই বদ ছেলে তো এখানে নেই। ধক করে ওঠে আলভির বুকের ভেতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিত নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলে, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ তোমরা দুজন? আলভি বলল, বাইরে যাব একটু। সাজ্জাদ বলে, আমিও যাব তাহলে। সাজ্জাদের ছোট ভাই সাদাত বলে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। এই সুযোগে আলভি বলে, তাহলে নাইমুর কেউ নিয়ে যাই। নাইমুর কোথায়? নাইমুর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই যে আমি। কোথায় যাওয়ার কথা হচ্ছে? সাজ্জাদ বলে, কোথায় ছিলি এতক্ষণ? নাইমুর বলে, অফিসে। আলভি বলে, অফিস কোথায় পেলি বাড়িতে? সাদাত বলে, এই অফিস সেই অফিস না ব্রো, এই অফিসে গিয়ে সবাই নিজেকে হালকা করে। সাদাতের কথা আলভি বুঝতে একটু সময় লাগে। তারপর বলে, আচ্ছা চলো সবাই। সোফায় বসে থাকা আলভির মামা বলে, যেখানে যাও বেশি রাত করো না কেউ, দ্রুত ফিরে এসো। আলভি বলে, আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে যায় 5 জন। শামসুন নাহার বেগম মায়ার রুমে আসেন। মায়া তখন মান্তাসাকে নিয়ে খেলতেছিল নিজের রুমে। ওর বেশি মানুষজন ভালো লাগে না এখন, তাই নিজের রুমে এসে বসে আছে। শামসুন নাহার বেগম বলল, কি করছো মায়া? মায়া বলল, এই তো বসে আছি নানু, বসুন। উপরে উপরে হেসে কথা বললেও ভেতরে ভেতরে রাগ হয় মায়ার। এই বুড়িকে ওর দু চোখে সহ্য হয় না। শামসুন নাহার বেগম বেডের উপর বসেন মায়ের পাশে। মান্তাসার সাথে একটু কথা বলে মায়ের দিকে তাকান। তারপর বলে, একা একা রুমে বসে আছো কেন? মায়া বলল, মান্তাসা নিচে নামতে চাইছিল না তাই ওকে নিয়ে এখানে বসে আছি। শামসুন নাহার বলেন, তা কি ভাবলে? মায়া বলল, কি ভাববো? শামসুন নাহার বেগম আবার বলেন, তোমার আর আলভির সম্পর্ক নিয়ে। মায়া বলল, কি? শামসুন নাহার বেগম বলেন, ওর সাথে সংসার করবে নাকি অন্য ছেলেকে বিয়ে করবে? শুনলাম আলভি নাকি তোমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। মায়া বলল, কেন নানু, নাতিকে আবার বিয়ে করানোর জন্য মেয়ে দেখে রেখেছেন নাকি? শামসুন নাহার বেগমের মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা চেটাং চেটাং কথা শিখে গেছে এখন। মায়া আর কিছু না বলে মান্তাসার দিকে তাকিয়ে রইল। এই বুড়ি কম কথা শোনায়নি ওকে। যখন ওই এই বাড়িতে এসেছেন নানান ছলে বলে কৌশলে কথা শুনিয়েছে অনেক। শামসুন নাহার বেগম আরও কিছু হয়তো বলতেন, কিন্তু মায়ের শক্ত চোখ মুখ দেখে আর কিছু বললেন না। আলগুছে বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। মায়া দূরের দিকে তাকিয়ে থাকে। এখনও কি আগের সেই বুকা ভীতু মায়া নাকি, যে চুপচাপ সব শুনবে কিন্তু কিছু বলবে না? যদি তাই ভেবে থাকে তাহলে ভুল ধারণা। এই মায়া আর চুপ থাকবে না, নিজের উপর করা অন্যায় আর মেনে নেবে না। একটা কথা শোনাতে আসলে 10টা শুনতে হবে। তারপর মান্তাসা বলল, ফুপ্পি। মায়া বলল, বলো বেবি। মান্তাসা বলল, ছোট আব্বু যাব। তারপর মায়া বলল, কেন, আমার কাছে থাকলে কি হবে? মান্তাসা বলে, চলো। মায়া বলল, না যাব না। তারপর মান্তাসা আবার বলল, প্লিজ পুপ্পি। মায়া বলল, তুমি একা যাও, আমি যেতে পারবো না। মান্তাসা বলে, কেন? তারপর মায়া বলল, কারণ তোমার ছোট আব্বু খুবই বাজে একজন মানুষ। মান্তাসা বলল, না, ছোট আব্বু ভালো মানুষ, আমাকে অনেক আদর করে। তারপর মায়া আবার বলে, দুদিন ধরে আসেনি তার মধ্যে ছোট আব্বু অনেক ভালো মানুষ হয়ে গেল, তাই না?
উপর নিচে মাথা নাড়ায় মান্তাসা। তারপর মান্তাসা আবার বলে চলো না। মায়া বিড়বিড় করে বলে ওই অসভ্য ভদ্র শয়তান বদলোকের সামনে যাব না আমি। এরপর আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। মান্তাসা বলে একা একা কি বলছো তুমি? মায়া বলল কিছু না, তুমি খেলো। মান্তাসা বলল না, ছোট আব্বু যাব। মায়া বলল মহা মুশকিল তো, ছোট আব্বুর মতো কি আছে যে তার কাছে যেতে হবে? তারপর মান্তাসা বলল আসো দেখাচ্ছি। মায়া বলল কি? মান্তাসা বলল ছোট আব্বু। মায়া বলল ওই অসভ্য লোককে দেখতে চাই না আমি। মান্তাসা শুনে না মায়ের কোনো কথা। ওর এখন আলভির কাছে যেতে ইচ্ছে করছে। সেই সকালে একটু কুলে নিয়েছিল, তারপর আর কুলে নেয়নি। এখন আলভির কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। মায়ার হাত টেনে ধরে করিডোরে এসে দাঁড়ায়। মায়া আর এক পাওয়া গায় না। মায়াকে টেনে নিয়ে যেতে না পেরে ওকে ছেড়েই দৌড়ে এগিয়ে যায় আলভির রুমের দিকে। ডোর ধাক্কা দিতেই খুলে যায়। রুমের লাইট অফ করে জানালা দিয়ে আলো আসছে ভেতর থেকে। রুমে কেউ নেই। আবার দৌড়ে মায়ের কাছে ফিরে আসে। তারপর মান্তাসা বলে ছোট আব্বু নেই তো? মায়া বলল রুমে নেই। মান্তাসা বলল না। মায়া বলল তাহলে বোধহয় নিচে সকলের সাথে রয়েছে। মান্তাসা বলল চলো। মায়া মান্তাসার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় মাহির বসে আছে, আর কোনো যুবক ছেলেই নেই। বড়রা সবাই গল্পে মশগুল হয়েছে। তারপর মায়া বলল তোমার ছোট আব্বু বাইরে গেছে মনে হচ্ছে, তুমি এখন তোমার আব্বুর কাছে যাও। মান্তাসা গুটি গুটি পায়ে মাহিরের কাছে এগিয়ে যায়। মায়া রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লীরা পেছন থেকে ডেকে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়ায় মায়া। লীরা মায়ের কাছে এগিয়ে আসে। তারপর লীরা বলে চলো উপরে গিয়ে কথা বলি। মায়া বলে হুম। মায়ের রুমে আসে দুজন। ওদের দুজনের পেছন পেছন আবার নাইমুরের ছোট বোন নাদিরা আসে। তারপর বলে কেমন কাটছে তোমাদের দিনকাল? মায়া বলল আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আপু, তোমার কেমন কাটছে? লীরা বলল ভালো। তা কি ভাবলে? মায়া বলল কোন বিষয়ে? লীরা বলল তোমাদের দুজনের। মায়া বলল আমি আর কে? লীরা বলল বুঝেও না বুঝার ভান করছো নাকি? মায়া বলল বুঝেও না বুঝার ভান কেন করব, ক্লিয়ার করে বলুন, না বললে বুঝবো কিভাবে? লীরা বলল তোমার আর আলভির ডিভোর্স কবে হচ্ছে? মায়া বলল নতুন ভাবি খুঁজে রেখেছো নাকি আপু? লীরা বলল মানে? মায়া বলল মানে হলো এটাই যে আমাদের দুজনের তালাক হয়ে গেলে তোমাদের ভাইয়াকে আবার নতুন করে বিয়ে করাবে নিশ্চয়ই। বিয়ে করানোর জন্যই তো মেয়ে লাগবে, মেয়ে খুঁজে রেখেছো নাকি সেটাই জানতে চাইলাম। তারপর লীরা বলে আমি যেই প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, তা না নিজেই উল্টো প্রশ্ন করছো। মায়া বলল এই জন্মে তালাক না হলে কি খুব বেশি অন্যায় বা গুনাহ হয়ে যাবে? লীরা বলল কি বলতে চাইছো? মায়া বলল আমি কিছু বলতে চাইছি না, আমি তো মুক্তি চাইছি, কিন্তু তোমার ভাইয়া তো কিছুতেই রাজি হচ্ছে না। এখন সুন্দরীবতী, মেকআপবতী, স্টাইলিশবতী, গোছালোবতী নয় শয়তানুবতী, নেকাবতী বা ছেকাবতী, ছেঁচড়াবতী, কুটনিবতী মেয়ে খুঁজে বের করে তোমার ভাইয়াকে দেখাও। তাকে পছন্দ করে যদি আমাকে একটু মুক্তি দেয় আমি তাহলে একটু খুশি হব। লীরা বলে পাগলের মতো কী সব বলছো? মায়া বলল এসব গুণওয়ালা মেয়ে খুঁজে পেলে নিয়ে আসবে, আমি নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেব তার সাথে। এই গুণগুলো না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। লীরা বলল সত্যি সত্যি পাগল হয়েছো নাকি তুমি? মায়া বলল পাগল হতে যাব কেন, আজব, এইসব গুণ তো আমার মধ্যে নেই, ছিল না কখনো। তোমার ভাইয়ের বোধহয় এইসব গুণওয়ালা মেয়েই পছন্দ, এসব গুণওয়ালা মেয়ে দেখলেই তো দাঁত বের করে হাসে। তারপর লীরা বলে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি, দ্রুত চিকিৎসা করাও নিজের। নাদিরা আই। দুজন চলে যেতেই মায়া চিত হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে ওঠে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আসে 5 জন। বাকি 4 জন স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আলভি। আলভির হাতে পায়ে কপালে ব্যান্ডেজ বাঁধা, সাদা শার্টের জায়গায় জায়গায় লাল ছুপ ছুপ দাগ হয়ে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। সোফায় বসে থাকা সকলেই লাফিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে আসে আলভির কাছে। ঐশী রহমান ছেলেকে ধরে উতলা হয়ে বলেন তোমার কি হয়েছে আলভি? এমন অবস্থা কিভাবে হলো? কোথায় গিয়েছিলে? আলভি বলে শান্ত হও আম্মু, সেরকম কিছু হয়নি, বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, হাত পা ছিলে গেছে একটু একটু। ঐশী রহমান বলেন কিভাবে পড়লে? আলভি বলে চালাতে গিয়ে। তারপর সাদাত বলে ভাইয়া বাইক চালাতে পারে না, 2 দিন শিখেছে, আজকে ভালোই চালাচ্ছিল, গিয়ার বাড়িয়ে টান দিতে বাইক নিয়ে রাস্তায় চিটপটাং হয়ে গিয়েছিল, আর এখন এই অবস্থা। তারপর কয়েকজন অবাক হয়ে বলে আলভি বাইক চালাতে পারে না? আলভি বলে বাইক চালাতে না পারাটা কি অনেক বড় পাপ? না মানে এত বড় হয়েও বাইক চালাতে পারো না তাই আর কি। তারপর আলভি বলে আগে কোনো দিন চালাইনি, তাহলে শিখবো কিভাবে? তারপর নাইমুরের ছোট ভাই বলে জার্মানিতে বাইক নেই? আলভি বলে জার্মানিতে বাইক আছে, কিন্তু আমার তো মুতার সময়ও নেই, তাই চালানো শিখতে পারিনি। আলভির কথা শুনে ছোট বড় সকলের অবস্থা দেখার মতো। এমনভাবে আলভির দিকে তাকিয়ে আছে যেন অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে বা শুনে ফেলেছে। আশ্চর্য, এই ছোট্ট একটা কথার জন্য এভাবে তাকিয়ে থাকার কি হয়েছে? তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।
Sorry.